ঘুমের দেশে ভাঙিল ঘুম, উঠিল কলস্বর, গাছের শাখে জাগিল পাখি, কুসুমে মধুকর। অশ্বশালে জাগিল ঘোড়া, হস্তিশালে হাতি, মল্লশালে মল্ল জাগি ফুলায় পুন ছাতি। জাগিল পথে প্রহরী দল, দুয়ারে জাগে দাঁড়ি, আকাশে চেয়ে নিরক্ষে বেলা, জাগিয়া নর নারী। উঠিল জাগি রাজাধিরাজ, জাগিল রানী মাতা, কচালি আঁখি কুমার সাথে জাগিল রাজভ্রাতা। নিভৃত ঘরে ধূপের বাস, রতন দীপ জ্বালা, জাগিয়া উঠি শয্যা তলে, সুধালো রাজবালা। কে বলে মালা? হ্যাঁ, সকালবেলা যখন ঘুম থেকে উঠছিলাম তখন এই কবিতাটা খুব করে মনে পড়ছিল। একেবারে সকাল সকাল চলে আসা, আর সকালটা যখন শুরু হয় তখন কবিগুরুর এই কবিতাগুলো মনে করে যখন সকালটা শুরু হয় দিনটাও খুব ভালো যায়। আজকে আমরা চলে এসেছি আমাদের অতিথি শিল্পীদের নিয়ে। আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নিই। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সবার অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আজকে মনের জানালায় আমাদের সঙ্গে আছেন শ্রীজাতাদি। শ্রীজাতাদি কেমন আছেন বলুন? খুব ভালো আছি, আজকে তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আমারও ভীষণ ভালো লাগছে তোমাকে পেয়েছি এইভাবে, এবং দেখতে পাচ্ছি তোমার আবৃত্তি একাডেমি, সৃজনী আবৃত্তি একাডেমির ছাত্রছাত্রীরা এসেছে, তাদের সঙ্গে একটু আলাপ করে নি। অবশ্যই। আমার পাশে রয়েছে আমার ছাত্রী সোনিকা কুন্ডু, আমার ছাত্রী রাই প্রামাণিক, নবমিতা সাহা এবং তিথি রয় কর্মকার। বাহ, তোমাদেরও সকলকে স্বাগত জানাই এই সুন্দর সকালে মনের জানালায়। আজকে যিনি আবহে আছেন তার সঙ্গেও একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন কৌস্তব রায়। দাদা, আপনাকেও স্বাগত জানাবো। প্রথমেই যাব দিদির কাছে। কেমন লাগছে আজকে আমাদের স্টুডিওতে এসে? কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। অনুষ্ঠানটা তো আমি নর্মালি বাড়িতে বসে দেখি, তারপর দাদার সাথে পরিচয় এবং সেখান থেকে আজকে এই অনুষ্ঠানে এসে পৌঁছানো, ভীষণ ভালো লাগছে। প্রথমে আজকে তোমাদের থেকে কি পাবো, কি শুনবো তোমার থেকে? আমাদের থেকে প্রথমেই আমি আমার ছাত্রীকে বলছি, ও রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিজ্ঞ দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। বেশ, তাহলে শুনে নেব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেন ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুই। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তরো? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করেও কি, সবাই জানে বাবা বিদেশ গেছে। তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি করে চারদিকে যায়। তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও
বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। বাহ, খুব মিষ্টি করে শোনালে তুমি। এরপর কি শুনবো দিদি? এরপর নবনীতার কাছে যাই। একদম একদম। নবনীতা একটি আধুনিক কবিতা শোনাচ্ছে। কবি সুবোধ সরকারের কবিতা ময়ূরপঙ্খী। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, আবার ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা, তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? বউকে জিজ্ঞেস করলো সমস্যারে 3 জন। আমি বললাম দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে নিয়ে আসবো ময়ূরপঙ্খীকে, চুমোয় চুমোয় ভরিয়ে তুলবো। সেটা 4 বছরের দাদা রুড়োবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রি ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞাসা করলো, অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, শ্যামবাজারের ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাতে হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত্রে উঠে বসে থাকি, আমার সামনে কাক ভোর, ফুটপাত আর ফুটপাত। ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না ঘুম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? অপূর্ব অপূর্ব। এরপর কি শুনবো আমরা? এরপর আমরা সনিকার কাছ থেকে কবিতা শুনে নিচ্ছি। কবি অপূর্ব দত্তের কবিতা 2 বাংলা। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী, আম, লিচু, কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবে কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউ কেউ। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মী। সাম্যবাদীর পুরোহিত তিনি, মানুষের যত কর্ম। পদ্মার বুকে ঢেউ যদি জাগি, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো, মসজিদই বলো, তার কাছে সব খোলা। এপারেও তিনি, ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পুঁতে, টান মারো তার মূলে। 2 বাংলাকে এক করে দাও, রবীন্দ্র নজরুলে। ভারী সুন্দর কবিতাখানি। এরপর কি শুনবো? এরপর তিথির কাছে যাব। কবি
অপূর্ব দত্তের কবিতা বর্ণ পরিচয়। ঠিক মনে নেই, তখন বোধহয় 5 পেরিয়ে 6। চতুর্দিকে অচেনা সব, গা ছমছম হয়। মাঝে মধ্যে দাদার খাতা কলম নিয়ে খেলি। বাবা হেসে বলতো, আবার এসব কোথায় পেলি? মনে আছে সেবার সরস্বতী পুজোর দিনে বাবা আনলো শহর থেকে স্লেট পেন্সিল কিনে। কালী কিঙ্কর জ্যাঠা মশাই পুজো করার পর আমার কোলে নিয়ে বললেন, এই নে, এটা ধর। তাকিয়ে দেখি স্লেটের ওপর ছোট্ট একটা বই। আমি বললাম, এটা খালা, বাঘ ভাল্লুক কই? এই বইটাই দেখেছিলাম দাদার বইয়ের পাতায়। মাঝখানে এক ধ্যাবড়া ছবি, লালচে নাকি সাদা। কথা তখন আমি কি বা বুঝি, পুচকে একটা ছেলে। ওই বয়সে কেউ খুশি হয় স্লেট পেন্সিল পেলে? আজকে যখন কাজের ফাঁকে পিছন ফিরে দেখি, ঘুমিয়ে জাগরণে হঠাৎ চমকে উঠি। একি লাল মলাটের ভিতর থেকে আসছে পাখা খুলে। মাধব, ভুবন, অভয়, নবীন, প্রচুর দামাল ছেলে। হাসতে হাসতে আসছে ওরা, ভাসছে খুশির বেলায়। ভাসতে ভাসতে উঠছে মেতে আকার ইকার খেলায়। হায়রে কবে হারিয়ে গেছে সেই সে ছোট্টবেলা। হারিয়ে গেছে মায়ের সঙ্গে লুকোচুরি খেলা। হারিয়ে গেছে স্লেট পেন্সিল, দাদার কলম খাতা। এখন শুধু হাতড়ে বেড়ায় শুকনো স্মৃতির পাতা। আসবে না আর, আসবে না সেই 5 পেরিয়ে 6। সাগর থেকে কুড়িয়ে আনি বর্ণ পরিচয়। অপূর্ব। আজকের প্রত্যেকটা কবিতার নির্বাচন কিন্তু ভীষণ রকম সুন্দর। আমি আগে বললাম যে এই যে আমাদের পুরনো স্মৃতি, পুরনো সমস্ত জিনিসপত্রগুলো আমরা যেগুলো কাটিয়ে এসেছি, গ্রাম বাংলার সেখানে কিছু রূপবৈচিত্র্যের কথাও বলছিল। এবং এখানে ছোটবেলাতে আমাদের কিন্তু এভাবেই ছিল, কালো স্লেট, তাতে চক খড়ি দিয়ে লেখা, স্কুলের ব্ল্যাকবোর্ড, এই জিনিসগুলো কোথাও গিয়ে ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। আর ওই যে পুরনো বইয়ের মলাট, লাল লাল মলাট গুলো কি ভারী মিষ্টি দিন ছিল না? এখন সেই আমেজ নেই, সেই পুরনোর যে ভালো লাগাগুলো সেগুলো নেই। এখন হয়তো আমাদের মধ্যে অনেক কিছু এসে গেছে, আমরা অনেকটা বেশি স্মার্ট হয়ে গেছি, স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার। কিন্তু সেই যে স্লেট, সেই যে লাল মলাট, সেই যে স্টিকার হতো না ছোটবেলার, খুব সুন্দর জিনিসপত্রগুলো, সেগুলো ভীষণ মিস করি আমরা এখন। এরপর দিদির কাছে যাব, কি শুনবো এবার? আপনার থেকে কি শুনবো? ওদের থেকে তো অনেক কিছুই শুনলাম। হ্যাঁ, আমি ছোট দুটো পড়ছি। তার মধ্যে এটা খুবই পরিচিত কবিতা, কবি জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়। অপূর্ব কবিতা, অপূর্ব কবিতা। তাহলে শুরু করি? একদম একদম। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহন বাঁশি তোমার তরুমুলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন 9ম শ্রেণী। আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব, সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। গুঞ্জে ওদি, গুঞ্জে তবু, ফুটেছে মঞ্জুরি। সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন 9ম শ্রেণী। আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব,
এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেরি মাখো, আগুন জ্বলে কই। কেমন হতো আমিও যদি নষ্ট মেয়ে হই? কেমন আমিও যদি নষ্ট মেয়ে হই? কি অপূর্ব কবিতা না? অনেক ছোটবেলা পড়েছি, এখনো পড়ছি, এর পরেও পড়তে ভালো লাগবে। এই কবিতাগুলোর না এখানেই না জয়, যে কবিতাগুলো আমাদের ভাবায়, যে কবিতাগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে, সেখানেই বোধহয় কবিতার জয়। এবং যারা আমরা কবিতা বলতে ভালোবাসি, নিজেকে শিল্পী বলবো না, আবৃত্তি কর্মী বলতে ভালোবাসবো, বেশ ভালো লাগে। এরপর কি শুনবো? পরপর কিছু কবিতা শুনে নি ওদের থেকে। ঠিক আছে, পরপরই কবি অপূর্ব দত্তের কবিতা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মা 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে দ্যাট নট সো ফেয়ার, only 69। ইংরাজিতে 92, all together fine। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা নন্দলাল। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবে সে জীবন। সকলে বলিল, আহা হা হা, করো কি নন্দলাল? নন্দ বলিল, বসিয়া বসিয়া রুখিব কি চিরকাল? আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ? তখন সকলে বলিল, বাহবা 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 বেশ। নন্দরে ভাই কলেরায় মরে, দেখিবে তাহারে কেবা? সকলে বলিল, যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল, ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি? বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল, হা হা হা, তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ, ঘুমায় খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকাও সন্দেশে থাল থাল। তখন সকলে বলিল, বাহবা 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 নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহিত্যকে দেয় গালি,
সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা হা হা, করো কি ছাড়ো না ভাই, কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো বিঘত নাকে দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহুবা 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি, চড়িত না গাড়ি কি জানি কখন, উল্টায় গাড়ি খানি। নৌকা ভীষণে ডুবিছে ভীষণে, রেলে কলিশন হয়, হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল। সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল। সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রাজা ও রানী। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলেন ছুটে, দেখতে ডালিম গাছে বনের পিরভু কেমন নাচে। ডালে ছিলেন চড়ে, সেটা ভেঙে গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেয়ারা কেড়ে আনা, আমার রথ দেখতে যাওয়া, আমার চিড়ের পুলি খাওয়া। কে দিল সেই সাজা জানো, কে ছিল সেই রাজা? এক যে ছিল রানী, আমি তার কথা সব মানি। সাজার খবর পেয়ে আমায় দেখলো কেবল চেয়ে, বললে না তো কিছু, কেবল মুখটি করে নিচু। আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে, হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া। নিল আমায় বলে সাজার সময় সারা হলে, গলা ভাঙা ভাঙা, তার চোখ দুখানি রাঙা। কে ছিল সেই রানী আমি জানি জানি জানি। কবি সুবোধ সরকারের কবিতা দুব্ব। আমরা থাকি এ গ্রামে আর তোমরা থাকো পাশের গ্রামে। আমার গ্রামে বৃষ্টি হলে পাশের গ্রামে বৃষ্টি নামে। দুটি গ্রামে একটি কুয়ো, করেছি পান একই জল। আমার গ্রামে উঠলে চাঁদ, তোমার গ্রামে কাঁপে শীতল। হীরাপুর মুক্তপুর, দুটি গ্রামে দুটি নাম। হিন্দু থাকে এ গ্রামটিতে, ও গ্রামটিতে মুসলমান। এ গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে। মুক্তপুরের নামাজ পড়া হীরক শোনে আরবি সুরে। এ গ্রামে যদি কারোর বিয়ে, ও গ্রাম থেকে দুব্ব আসে। এ গ্রাম থেকে ও গ্রামে যেতে দুব্ব নিজেও ভালোবাসে। দুব্ব হলো একটি নাম, দুব্ব এক রায় কিশোরী। একটি ছেলে ডুবতে এলো, বলল তবে ডুবেই মরি। ডুবতে এত ভালো লাগে যে গহীন গাঙে ওঠে তুফান। বৃষ্টি নামে, বৃষ্টি তুই হিন্দু নাকি মুসলমান? বৃষ্টি বলে আমার কাজ মাটির বুকে ঝুলে পড়া, মাটির কাজ আমাকে ধরে শস্য উৎপাদন করা। আমি যখন বৃষ্টি হই সমানভাবে দু গ্রামে যাই। ধর্ম দেখে আমি ছড়ি না, সবাই যেন বৃষ্টি পায়। কিন্তু কারা কোথা থেকে এ গ্রামে এসে গোল বাঁধালো, ফাটিল বোমা ছুটিল তীর, নিভিল দুই গ্রামের আলো। এলো পুলিশ সাংবাদিক, বসলো বেড়া কাটাতারের। দুব্ব নামে ওই মেয়েটি শেষ হয়ে গেল ওই পারে, ছেলেটি আজ এই পারে। কিসের থেকে ঘটলো কি যে, মার খেয়ে সে রয়েছে আজ নতুন মানচিত্রের নিচে। মেয়েটি কাঁদে, মেয়েটি হাসে, হাসলে তার রক্ত পড়ে। কিন্তু দুটি গ্রামে আজও সমানভাবে বৃষ্টি ঝরে। ছেলেটি একা, মা ভাই বোন সবাই তাকে ত্যায্য করে। কিন্তু দুটি গ্রামের মাঝে আজও সমান বৃষ্টি পড়ে, আজও সমান বৃষ্টি পড়ে।
ভীষণ ভালো লাগলো সবার পরিবেশনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেল ভিশনে দেখতে হবে কিন্তু মনের জানালা। ধন্যবাদ।